আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় ক্রিকেট যোদ্ধা, যিনি এক সময় এলাকা কাঁপিয়েছেন ব্যাট হাতে বল হাতে, সবার পরিচিত। নতুন করে পরিচয় করানোর কিছু নেই, ডক্টর আশিক সাত্তার। কেমন আছেন? হ্যাঁ, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে টপ অফ দ্য টাউন আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশের ক্রিকেট টিমের লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং সামটাইম উনি হাতও ঘুরাতে পারেন, স্পিন বল করেন। দলে তার জায়গা পাওয়াটা কতটুকু যৌক্তিক, আপনার কি মনে হয় এই বিষয়ে? ভাই, এটা আসলে এমন একটা কোশ্চেন যে এটা আসলে কি আনসার দিব। এটা আমার আমার মাথায় আসলে, যদিও আমি তো বাংলাদেশ টিমের সিলেক্টর না, কিন্তু ধ্রুব কেন চান্স পাই এটার আসলে আমার কাছে কোনো উত্তর নেই। তার কি কোনো বিকল্প নাই? পাইপলাইনে কি প্লেয়ার নেই? আমি তো ভাই ওনার অনেক বিকল্প দেখি, কিন্তু কেন ওকেই চান্স দিতে হবে? আর এই ধরনের জায়গায় আমি কিন্তু লাস্ট, আপনি যদি ধরেন 1 বছর বা 1.5 বছর 2 বছরের মধ্যে ওকে যতবার চান্স দেওয়া হয়েছে, কোনো একটা ক্লাচ ইনিংস উনি খেলছেন আমার কিন্তু মনে পড়ছে। উনি আফগানিস্তান জিম্বাবুয়ের সাথে ছাড়া আমার মনে হয় না বড় কোনো দলের সাথে উনি ভালো খেলতে না, আমি পারছেন। ওনাকে কোনো ম্যাচ উইনিং নক আমি এখন পর্যন্ত, কারণ টেইল্যান্ডারে আপনি যদি চান আফগানিস্তানের সাথে একটা ম্যাচ উনি ভালো খেলেছিলেন নিজেদের সাথে পার্টনারশিপ, এছাড়া ওনার উল্লেখযোগ্য কিছু এই একটা ম্যাচই কামরুল ভাই। এছাড়া কারণ একটা যদি আপনি লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান আপনি চিন্তা করেন, যদি যার থেকে আমরা বোলিং খুব একটা বেশি আশা করি না, তার মানে তার কিন্তু ব্যাটিংটাই মেইন। তো ব্যাটিং মেইন যদি হয় তাহলে আপনি কিন্তু ওনাকে লোয়ার মিডল অর্ডার হিসেবে এটাই চাবেন যে উনি ম্যাচটা ফিনিশ করে দলকে ঘরে ফেরা। কিন্তু প্রতিপক্ষের শরীরে কাঁপন ঝরাতে পারছেন না, প্রতিপক্ষ বলাররা তাকে দেখে তো কোনো। আমি যদি শুধুমাত্র ব্যাটিং অলরাউন্ডারের কথা চিন্তা করি তাহলে আমি শুধুমাত্র এই জায়গায় তার রিপ্লেসমেন্ট হিসেবে সৌম্য সরকারকে কেন বসিয়ে রাখা হচ্ছে এটা আপনাকে জিজ্ঞেস করতাম যে আমরা ম্যাচটাই যদি চিন্তা করেন, ওই জায়গায় আফিফ হোসেন যে পরিমাণ বল উনি কনজিউম করলেন, প্রায় 40+ বল নিউজিল্যান্ডের সাথে এই বল 40+ বল, উনি যদি বলের রানে খেলতে না পারতেন, হয়তো 40 বলে 30-35ও করতেন, তাহলে কিন্তু বাংলাদেশ দেখেন বেশি রানে কিন্তু জিরো করলেও কোনো সমস্যা ছিল না। কামরুল ভাই, আসলে কি বলার, কারণ আফিফ হোসেন ওই সময় হয়তো উইকেট পড়ে গেছে, দেখে মানে আগেও আমাদের টপ অর্ডারে কিছু ব্যর্থতা ছিল, তো উনি হয়তো সময় নিয়ে খেলতে চেয়েছেন। কিন্তু মিরপুরের উইকেটটা যত ওভার চলতে থাকে তত কিন্তু এটা স্লো অ্যান্ড ভেরি গ্রিপি একটা উইকেট, আপনি স্পিনাররা তত বেশি টার্ন পাবে, তখন কিন্তু হিট করা আরও, আপনি যদি ব্যাটসটাকে আরও ডিপে নেন তখন কিন্তু এটা আরও কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যখন লিটন দাস আউট হয়েছেন, এরপরে কিন্তু লিটন দাস যে বলটাতে আউট হয়েছেন আপনি যদি খেয়াল করেন, প্রচণ্ড পরিমাণে গ্রিপ হয়ে বলটা কিন্তু মারাত্মকভাবে টার্ন করে খুব একটা অসাধারণ ডেলিভারিতে উনি আউট হয়েছেন। এই বলটার পরে আসছেন, এটা কিন্তু উনি চাইলেই স্ট্রাইক রোটেট করে, যেহেতু একজন সেট ব্যাটসম্যান অলরেডি আছেন, তৌহিদ হৃদয়কে উনি ভালো একটা ইনিংস খেলেছেন 60 রানের। আফিফ হোসেন যদি আমার মনে হয় 40 বলে 30 রানের একটা ইনিংস খেলতেন বা 30-35 রান করে একটু সাপোর্ট দিতে পারতেন, এটা কিন্তু আমাদের লোয়ার অর্ডারকেও ওভাবে প্রেশার ফেলতো না। আপনি যদি দেখেন পরপর উনি আউট হওয়ার পরে এরকম একটা প্রেশার ক্রিয়েট করে দিয়ে গেছেন যে তখন কিন্তু রিকোয়ার্ড রান রেটটা অলরেডি 6-এর উপরে উঠে গেছে। তখন কিন্তু মেহেদী মিরাজের মতো একটা ব্যাটসম্যান থেকে আমরা কিন্তু আশা করি না সে 6-এর উপরে রান রেট উঠে গেলে সে সব ম্যাচ জিতায় নিয়ে আসতে পারবে। উনি আমার কাছে মনে হয় অতটা কেপেবল। কি মনে হয় আফিফ হোসেন কতটুকু, তার ফিউচার কি, কন্টিনিউ করতে পারবে? এই পজিশনে তো ডেফিনেটলি না কামরুল ভাই। ওনাকে আমি অন্য কোনো পজিশনেও যদি আমি চিন্তা করি, এখানে বাংলাদেশের ভালো রিপ্লেসমেন্ট আছে, ওনাকে আমরা টপ অর্ডারে চিন্তা করতে পারি না। আর ফিনিশার হিসেবেও উনি বারবারই ব্যর্থ হয়েছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আফিফ হোসেন নিডস টু গিভ হিজ টাইম মোর অন দ্য ডোমেস্টিক সাইড। আশা করবো সিলেক্টররা এই বিষয়টা মাথায় নেবেন এবং আমাদের পাইপলাইনে যারা আছে আমরা আশা করি তাদের সুযোগ দেবেন সবাই।